আসসালামু আলাইকুম। আজকে সবকটি টিভি চ্যানেলে মেইন স্ট্রিম টেলিভিশন সহ বেশ কয়েকটি সংবাদ মাধ্যম ডক্টর ইউনূসের আয়নাঘর পরিদর্শন হাইলাইট করে দেখিয়েছেন। আমি গত কয়েক মাস যাবৎ লক্ষ্য করছিলাম সোশ্যাল মিডিয়াতে আওয়ামী লীগের কিছু ভক্ত লোকজন তারা বলছিলেন, কই আয়নাঘরের অস্তিত্ব তো পাওয়া গেল না। তাদের জবাব দেওয়ার জন্যে আসলে কোনো কিছুই করার দরকার নেই। তারা এতটাই বধির, এতটাই অন্ধ, তাদেরকে জবাব দেওয়ার কোনো প্রয়োজন নেই। আজকে তাদের কথা আমার মনে হচ্ছে না যারা সমালোচনা করতেন শেখ হাসিনা কই আয়নাঘরের অস্তিত্বই পাওয়া গেল না, তাদের জবাব দেওয়ার জন্য নয়। আমার কাছে যেটি মনে হয়েছে যে 2019 সালে যাকে ধরে নেওয়া হলো অথবা 2016 সালে যাকে ধরে নেওয়া হলো, তারা কি আসলে আয়নাঘরে থাকতেন যদি 2014 সালের ইলেকশনটা ঠিক মতন হতো? অর্থাৎ 2014 সালে যদি শেখ হাসিনা অবৈধ একটি ইলেকশন না করতেন, তাহলে এত মানুষ কি আয়নাঘরে থাকতেন? তাহলে এই আয়নাঘর যিনি তৈরি করেছিলেন সেই রূপকারের নাম হচ্ছে জনাব জাস্টিস খায়রুল হক। তিনি এই সরকারকে অর্থাৎ ওয়েভার দিয়েছিলেন। উনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় একটা মানুষ বারবার যাতে নির্বাচিত হতে পারে সেই ব্যবস্থা করে দিয়েছিলেন। তিনি আসলে সমস্ত এই আওয়ামী লীগ সরকারের যে মারাত্মক অপরাধের মূল কালফিট হচ্ছে এই খায়রুল হক। তারপর সাংবাদিকরা, যে সাংবাদিকরা শেখ হাসিনাকে এতটাই প্রশংসা করতেন, তিনি যে এত বড় অন্যায় করছেন সেটি চোখে আঙ্গুল দিয়ে দেখানোর লোক বাংলাদেশে ছিল না। যারা ছিলেন, যারা দেশের বাইরে অবস্থান করছিলেন, কিন্তু দেশের ভেতরে থেকেও সমালোচনা করতে পারতেন অনেকেই। তার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষক ছিলেন, তারা যদি কোনো কথা বলতেন, তাদের আয়নাঘরে নেওয়া সম্ভব ছিল না। আপনারা জানেন কি না, আয়নাঘরে কিন্তু সবাইকে নেওয়া সম্ভব হয়নি। যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তারা যদি কথা বলতেন, তাদের রাতের অন্ধকারে ধরে নেওয়া সম্ভব ছিল না। কারণ শেখ হাসিনা জানতেন আন্তর্জাতিকভাবে কোনটা করলে তার দুর্নাম হবে। তিনি সাধারণ মানুষকে নিতে পেরেছেন, তিনি জামাতের নেতাদের ছেলেদেরকে নিতে পেরেছেন। তিনি কিন্তু সবাইকে আয়নাঘরে নিতে পারেননি। কিছু কিছু মানুষ আয়নাঘরের বিরুদ্ধে কথা বললে তাদেরকে আয়নাঘরে নেওয়া সম্ভব হতো না। তারা কোথায় এখন আজকে? তারাও সমান অপরাধী এই আয়নাঘর টিকিয়ে রাখার পেছনে। আজকে অনেকগুলো কথা বলতে ইচ্ছে করছে আমার। আমি ব্যক্তিগতভাবে প্রফেসর এমাজউদ্দিন আহমেদকে নিয়ে একটি অনুষ্ঠান করেছিলাম পাবলিক লাইব্রেরিতে 2013 সালের দিকে। অনুষ্ঠানটি ছিল হাওরবাসী অর্থাৎ সুনামগঞ্জের হাওর এলাকার মানুষের সমস্যা এবং সম্ভাবনা নিয়ে, কিন্তু আয়োজন করেছিলেন এই সুনামগঞ্জের কিছু বিএনপির নেতা। আমি প্রফেসর এমাজউদ্দিন আহমেদকে সেই অনুষ্ঠানে রেখেছিলাম, আমি সাংবাদিক মাহফুজুল্লাহ ভাইকে সেই অনুষ্ঠানে রেখেছিলাম। অনুষ্ঠান থেকে যখন বের হই, তখন একজন সাদা পোশাকধারী অর্থাৎ চুলটা কাটা, তিনি মেজর অথবা কর্নেল হবেন, কারণ তার কথাবার্তায় তার বয়সে যেটা বোঝা গেল, তিনি আমাকে ডেকে বললেন যে আপনি আমার সাথে দেখা করবেন, আমার ফোন নাম্বার এইটি। ওই ফোন নাম্বারটি আমার কাছে এখনও রয়েছে। তিনি বুঝিয়ে দিলেন যে আপনি যেটা করছেন সেটি ঠিক করছেন না। তার বডি ল্যাঙ্গুয়েজ বোঝা গেল তিনি ক্ষিপ্ত, তিনি অসন্তুষ্ট। আমি তখন ভাবলাম, এমাজউদ্দিন আহমেদ স্যারকে তো তিনি শাসালেন না, আমাকে শাসালেন, কারণ উনি জানতেন আমার সাথে তিনি পারবেন। প্রফেসর এমাজউদ্দিন আহমেদকে কিন্তু ফোন করেননি। তার পরের দিন একটা ফোন আসলো এবং বলল যে আপনাকে আমি ব্যক্তিগতভাবে চিনি, আপনার কোনো ক্ষতি হোক আমি চাই না, আপনি পরবর্তীতে বিএনপির কাউকে নিয়ে কোনো অনুষ্ঠান যদি করেন, আপনার জীবনে যদি কিছু হয়, তার জন্যে আমরা দায়ী নই।
তারপর থেকে আমি বিএনপির কাউকে ফোন দেইনি, কারণ আমার অন্যরকম একটা টার্গেট ছিল বাংলাদেশকে নিয়ে। আমি ভাবছিলাম শত্রুর সাথে চলে শত্রুকে নিধন করব, এই পলিসিতে আমি চলে গিয়েছিলাম। যাই হোক, সেটি অন্য বিষয়। আমার আত্মজীবনীতে সেটা আমি লিখেছি, যেটি বলছিলাম যে আয়নাঘরের যারা কালফিট তাদেরকে কিভাবে ধরবেন। ইউনূস স্যারের প্রতি আমার যথেষ্ট রেসপেক্ট রয়েছে, কিন্তু এই প্রশাসন 6 মাসে আয়নাঘরের সাথে যে শত শত মানুষ জড়িত ছিল তাদেরকে শাস্তি দেওয়ার দরকার নেই, তাদের সাক্ষাৎকার নেওয়া দরকার। আয়নাঘর যারা পরিচালনা করতেন, আয়নাঘরে যারা খাবার দিতেন, আয়নাঘরে যারা চুল কাটতেন, তারা অপরাধী নয়, কিন্তু তাদেরকে তো খুঁজে বের করা দরকার, তাদের কাছ থেকে বক্তব্য নেওয়া দরকার। কিভাবে, কখন, কাকে ধরা হয়েছিল, কার নির্দেশে ধরা হয়েছিল, কোন কোন আয়নাঘরের এই যে মানুষদের কষ্ট দেওয়া হয়েছে, কোনটি শেখ হাসিনার নেতৃত্বে করা হয়েছে, কোনটি একটা র্যাবের কর্মকর্তা, তার একজন আত্মীয় রয়েছেন, তার আত্মীয় বললেন যে অমুকে শায়েস্তা করো, তাকে ধরে নিয়ে গেলেন। বাহ, কি সুন্দর মহগের মুল্লুক। আমার একটা লোকের সাথে রাস্তায় কথা কাটাকাটি হয়েছে, লোকটাকে খুব শায়েস্তা করতে ইচ্ছা করছে। আমার এক বন্ধু র্যাবে চাকরি করে, তাকে বললাম একে নিয়ে যাও, তাকে গুম করা ফেলা হলো। এইভাবে কয়জনকে মারা হয়েছে। ইলিয়াস আলী বিএনপির এত বড় নেতা ছিলেন, তাকে নাই করে দেওয়া হলো। এই সরকার এসছে 6 মাস হলো, কই, কিভাবে তাকে গুম করা হলো, কোথা থেকে তাকে ধরা হলো, কোথায় নিয়ে তাকে গুম করা হলো, কিভাবে লাশ তার গুম করা হলো, মিশিয়ে দেওয়া হয়েছে বা জ্বালিয়ে দেওয়া হয়েছে বা কবর দেওয়া হয়েছে, এগুলো জানা দরকার না? কিভাবে জানবেন? একটি সহজ উপায়, সেটি হচ্ছে, আপনারা জানেন যে ব্রিটিশ আমল থেকেই আমাদের একটি বিচার বিভাগের একটা সংস্কৃতি রয়েছে যে রাজসাক্ষী, অর্থাৎ এই ঘটনাগুলো যারা ঘটিয়েছেন তাদের মধ্যে থেকে কেউ না কেউ এই কথাগুলো বলতে হবে, তাহলে বিষয়গুলো বের করা অনেক সহজ। যদি কেউ নাও বলে তাও বের করা সম্ভব, যদি সদিচ্ছা থাকে। আপনি ওই সময়ে যারা কর্মকর্তা ছিলেন, দায়িত্বে ছিলেন, তাদেরকে আপনি ইচ্ছে করলেই বের করতে পারেন, যদি আপনি ওখানে টাকা খরচ করেন। অর্থাৎ বিচার করতে গেলেও টাকা লাগে, আপনি জনবল খরচ করেন, আপনি মেধা খরচ করেন, পারবেন। কিন্তু সহজ যে বিষয়টি সেটি হচ্ছে যে যারা, ধরেন ইলিয়াস আলীর গুমের সাথে একটা মানুষ তো জড়িত ছিলেন না, অন্তত 10 থেকে 20 জন মানুষ দরকার হয়েছে। একটা লাশ গুম করতে গেলেও 4-5 জন লোক লাগে, একটি মানুষকে হত্যা করতে গেলেও 2-3 জন লোক লাগে। তাদের মধ্যে কেউ না কেউ এই কথাগুলো বর্ণনা দিতে পারেন। অনেকে আছেন চাকরি বাঁচাতে গিয়ে সাথে থাকতে হয়েছে, তারাও এই কথাগুলো বলতে পারেন। তাদের নিরাপত্তা আমাদের দিতে হবে এবং তাদের বিচার, যেহেতু তারা সহযোগিতা করছেন, তাদেরকে ওই রকম পুরস্কারও দিতে হবে। অর্থাৎ একটি অপরাধী গ্যাংকে ধরার ক্ষেত্রে কোনো অপরাধী যদি সেই গ্যাং ধরতে সহায়তা করা হয়, তাকে সাজার বদলে পুরস্কার দেওয়া হয়। এটা সারা পৃথিবীতেই রয়েছে। আমাদের এই যে নিরপরাধ মানুষগুলো যে শাস্তি পেয়েছেন, সেইগুলোর বিচার করতে গেলে এখন এই মুহূর্তে শুধু গুম কমিশন আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। আপনাকে প্রপারলি ইনভেস্টিগেশন করার জন্য পুরস্কার ঘোষণা করতে হবে। একটি উদাহরণ আপনাদের দেই, সেটি হলো এই যে চিটাগাংয়ে টেলিফোনে তার ওয়াইফের সাথে কথা বলছিল, ওই সময় একজনকে হত্যা করা হয়েছে। সেগুলো তো রীতিমতো দিনের আলোর মতন স্পষ্ট যে কারা তাদের হত্যা করেছে, তাদের কণ্ঠ রয়েছে, তাদেরকে বের করা খুব কঠিন কিছু নয়। কিন্তু সরকার এত বিষয় নিয়ে তারা ব্যস্ত, এত বিষয় নিয়ে তারা এঙ্গেজ, এই জিনিসগুলোর প্রতি তাদের নজর দেওয়া সম্ভব হচ্ছে না। কিন্তু এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিবেশী দেশের মিডিয়াগুলো যেভাবে এই সরকারের সমালোচনা করছে, তাদেরকে জানানো দরকার, সারা পৃথিবীকে জানানো দরকার
যে কিভাবে বাংলাদেশে একটি যুদ্ধকালীন অবস্থায় না থেকেও মানুষকে কিভাবে গুম করা হয়েছে। পৃথিবীর অনেক দেশে যুদ্ধ চলে, অনেক দেশে গৃহযুদ্ধ চলে, সেখানে গুম খুম হতে পারে, সেটিও হওয়া ঠিক নয়। তারপরেও বাংলাদেশে একটি শান্তিকালীন সময়ে কিভাবে সাধারণ মানুষকে গুম করা হয়েছে। আমার একটি জিনিস সবসময় মনে হতো, একটি গুম মানে একটি গুম নয়। একটি সাধারণ মানুষকে বিনা অপরাধে আপনি